হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। মেমোরি অফ নবজ লাইফে সবাইকে স্বাগত। আজকে সন্ধেবেলায় আমরা সবাই মিলে গেছিলাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তার কারণ হচ্ছে বৌদি যাবে আর্মেনিয়াতে, ওখানে আমার দাদা কাজ করে। বৌদি ও দাদার কাছেই যাবে, সেই স্পেশালি রয়েছে আজকের ভিডিওটা। যাই হোক, আজকে তো আমার কলেজ ছিল, আমি কলেজ থেকেই বাড়ি এসেছি প্রায় 5টার দিকে। বাড়ি এসে স্নান করে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে গেছিলাম বৌদির সঙ্গে যাব বলে। আমরা গেছিলাম বেশ অল্প কয়েকজন, বৌদি তো যাবেই তাই বৌদি ছিল, আর ড্রাইভার দাদা ছিল, তার সঙ্গে ছিলাম আমি, টুম্বি দিদি, বৌদির বাবা মানে আঙ্কেল, আর সায়নী ছিল মানে বৌদির বড় মেয়ে। তো আমরা সবাই মিলে গাড়িতে উঠবো তার আগে যেটা নর্মালি হয়ে থাকে যে বৌদি বিদেশে যাচ্ছে অনেক বছরের জন্যই, তো অনেকটা দীর্ঘ সময়, সেই জন্য বাড়ির প্রত্যেকটা মানুষেরই স্বাভাবিক মন খারাপ তো হবেই, সেই নিয়েই একটু কান্নাকাটি চলছিল। তারপরে যখন 6:05-10 মতো বাজে তখন আমাদের বাড়ির সামনে পার্কের ওখান থেকে গাড়িটা ছেড়ে দিয়েছিল, আমরা রওনা হয়ে গেলাম। তো দেখতে দেখতে অনেকটাই পথ চলে আসছিলাম, কিন্তু আসার সময় এতটা গরম ছিল, কোনো জায়গায় প্রচণ্ড গরম লাগছিল, আবার কিছু কিছু জায়গায় তো দেখছিলাম মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। মানে একটা অদ্ভুত রকমেরই সেদিন ওয়েদার ছিল। যাই হোক, কী আর করা যাবে, ওয়েদার তো আর আমরা চেঞ্জ করতে পারবো না। তাই মাঝে মাঝে গরমের মধ্যে হাওয়া খাচ্ছিলাম, আবার কখনো এসি চালাতে হচ্ছিলো, কিন্তু বেশিক্ষণ এসির হাওয়া খেলে সেটাতে আবার মাথা ব্যথা হচ্ছিলো, যার জন্য মাঝে মাঝে এসি বন্ধ করে দিয়েও প্রকৃতির হাওয়া খেতে হচ্ছিলো। এদিকে আবার গাড়ি থেমে গেলে তখন আবার গরম লাগছিলো। আর সায়নী ওই দিন সারা দিন ভাত খায়নি, সেই জন্য ওর অবস্থা খুবই খারাপ ছিল গাড়িতে ওঠার পরে। তাই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে ওকে একটা খাবার কিনে দিয়েছিলাম, ও খাওয়ার পরে তারপরে আমরা আবার যাওয়ার জন্য চলে গেছিলাম। তো যাই হোক, দেখতে দেখতে তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ কলকাতার কাছাকাছি চলেই এসেছি। আমি কিন্তু এর আগে কোনো দিনও কোনো এয়ারপোর্টে যাইনি, এই ফার্স্ট টাইমই আমার এয়ারপোর্টে যাওয়া ছিল। তো যাই হোক, তোমরা কারা কারা এই নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি থাকো, তারা যদি কেউ আমার ভিডিওটা দেখো তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমাদের চেনা পরিচিত কেউ যদি আর্মেনিয়াতে থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। যাই হোক, এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু এয়ারপোর্টে চলেই আসলাম। তারপরে গাড়ি পার্কিং হয়ে গেল, আর আমরা সব ট্রলি নামিয়ে নিয়েছিলাম। বেশি ট্রলি ছিল না, একটাই ছিল ট্রলি, আর তার সঙ্গে বৌদির একটা পিঠ ব্যাগ আর একটা ছোট সাইড ব্যাগ ছিল। তো যাই হোক, এখানে সব রকমের কথাবার্তা হচ্ছিল। বৌদি প্রচণ্ড পরিমাণে নার্ভাস ছিল, যেহেতু ফার্স্ট টাইম বৌদি এতটা দূরে একা যাচ্ছে, তার উপর আবার ফ্লাইট রয়েছে। তার জন্য ওখানে কিছু কোম্পানির লোক ছিল যাদেরকে হায়ার করা যায় কিছুটা টাকার মাধ্যমে, তারা তখন বোর্ডিং পাস করিয়ে তারপরে পাসপোর্ট চেকিং করিয়ে একদম ফ্লাইট পর্যন্তই ছেড়ে দিয়ে আসে। তো বৌদি যেহেতু প্রচণ্ড পরিমাণেই নার্ভাস ছিল, তাই সেরকম একটা লোককে ঠিক করা হয়েছিল। তো যাই হোক, ওই লোকটার মাধ্যমেই তারপরে বৌদি লাইন দিল, লাইনে দাঁড়িয়ে তারপরে তো ওখানে চলে গেল। আর হ্যাঁ, আমরা কিন্তু 4B এই গেট নাম্বারের এখানেই ছিলাম। আর এই যে ব্রাউন শার্ট পরা যেই তোমরা দাদাটাকে দেখতে পাচ্ছ, এই দাদাটাকেই কিন্তু হায়ার করা হয়েছিল, যে বৌদিকে একদম পুরো ফ্লাইট পর্যন্ত নিয়ে যাবে। তারপরে বৌদি আমাদের সবার সঙ্গে একটু হাক করে একটু কথাবার্তা বলে বৌদি চলে গেল। আমরা তখন খুব একটা মন খারাপ করছিলাম না, কারণ জানি আমরা মন খারাপ করলে বৌদিরও প্রচণ্ড পরিমাণে মন খারাপ হয়ে যাবে, তো বৌদি তখন আর কনফিডেন্স পাবে না যাওয়ার জন্য। যাই হোক, কথা বলতে বলতে তো বৌদি লাইন নিয়ে চলে গেল আর এগিয়েও গেল। তারপরে বৌদি পাসপোর্টটা দেখালো, টিকিটটা দেখালো, যাই হোক কনফার্ম হয়ে গেল। তারপরে বৌদি গেটের মধ্যে দিয়ে ভেতরে চলে গেল। আর আমি এটা শুনলাম যে এই যেই গেটটা, আগে নাকি এই গেটের মধ্যে দিয়েও যারা ছাড়তে আসতো বা নিতে আসতো তাদেরকে ভেতরে যেতে দিত, বাট এখন নাকি এরকমটা আর হয় না, এখন শুধুমাত্র এই গেট পর্যন্তই যেতে দেয়। আর এই দেখো, আমরা বৌদি চলে যাওয়ার পরে বসার জায়গা যেহেতু পাচ্ছিলাম না, আমাদের এতটাই কষ্ট হয়ে গেছিলো যে আমরা ওই যে পাঁচিল মতো একটু ছিল, জাস্ট অল্প একটু জায়গা, ওখানে বসে হাওয়া খাচ্ছিলাম। আর ওইটা যেহেতু অনেকটাই উপরের জায়গাতে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, কিন্তু যতই হাওয়া দিক সেদিন ওয়েদার এতটাই গরম ছিল যে খুবই গরম লাগছিল। আর আঙ্কেলের এত টেনশন হচ্ছিল যে আঙ্কেল একটা জায়গায় স্থির হয়ে বসতেই পারছিল না, একবার এদিকে একবার ওদিকে এইরকমভাবে ছোটাছুটি করছিল। যাই হোক, তারপরে ফোন করে যখন শুনলাম যে বৌদির পাসপোর্ট চেকিং হয়ে গেছে, বোর্ডিংও হয়ে গেছে, তারপরে নিশ্চিন্তে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমরা তারপরে হেঁটে হেঁটে ওপর থেকে নিচে পার্কিংয়েরই জায়গাটায় আসলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমাদের সঙ্গে যেই ড্রাইভার দাদা ছিল, উনি ভাই এতটাই, কী আর বলি, বুঝে নাও তোমরা, এতটাই ভালো পাবলিক যে উনি যেই জায়গাটায় আছে এক্স্যাক্ট ওই জায়গাটা না বলে উনি আমাদেরকে অন্য একটা জায়গা বলেছে। আর আমরা ওই গরমের মধ্যে মানে ওই এয়ারপোর্টের একদম এই মাথা থেকে ওই মাথা জাস্ট পাইচারি করে গেছি। আমরা তো সবাই প্রচণ্ড পরিমাণে রেগে গেছিলাম যে উনি এক্স্যাক্ট জায়গা কেন বলছে না।
তারপরে লাস্টে ওনাকে বলা হলো যে আপনি বেরিয়ে রাস্তার এখানে আসুন। তারপরে যখন উনি আসলো আমরা তখন দেখলাম যে আমরা যেই রাস্তায় সামনে দিয়ে হেঁটে গেছি উনি ওই দিকটাতেই গাড়ি রেখেছেন, তাহলে আমাদেরকে ওখানে দাঁড়াতে পারতো। সে যাই হোক, সেই নিয়ে আমরা খুব একটা বেশি ঝামেলা করিনি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তো বাড়ি আসতে হবে। তারপরে আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। আর যখন 12:18 বাজে সেই টাইমে আমরা আমাদের বাড়ির এখানে এসে পৌঁছালাম। মানে এতটাই রাত হয়ে গেছিলো, কিন্তু আমরা তখন আসার সময় না NH-12 রাস্তাটা দিয়ে এসেছিলাম, তো ওই জন্য রাস্তা প্রচণ্ড ফাঁকা ছিল বলে তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর এই দেখো গোলু। হ্যাঁ, চলো 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 চলো, আসো, চলো চলো চলো, আসো 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 আসো, চলো 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 চলো, আসো 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 আসো, হ্যাঁ চলো 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 চলো।